ডায়েট চার্ট কিভাবে হওয়া উচিত, কি মানে সেখানে কি কি প্রয়োজন? একদম। প্রথমত একটা কথা বলে রাখি, যে ডায়াবেটিস ডায়েট বলে কিন্তু আলাদা করে কিছু হয় না। আমরা আগেকার দিনে যে ডায়েটটা আমরা দেখতাম বা যে চিকিৎসা পদ্ধতি আমরা দেখতাম, সেটা কিন্তু অনেকাংশেই মানুষের বিশ্বাসের উপর নির্ভর করত এবং কিছুটা সংস্কার থাকতো, কিছুটা হয়তো কুসংস্কার থাকতো, এরকম মিলিয়ে মিশিয়ে হতো। তারপরের দিকে শুরু হলো ডায়েট চার্ট। ডায়েট চার্ট মানে কোনো ডায়াবেটিক মানুষ হয়তো রয়েছেন এবং সেই মানুষের একাধিক মানুষ রয়েছেন, কারোর 1200 ক্যালোরি যাচ্ছে, কিলো ক্যালোরি যাচ্ছে, কারোর 1500 কিলো ক্যালোরি যাচ্ছে, কারোর 1600 কিলো ক্যালোরি যাচ্ছে, এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডায়েট চার্ট যাচ্ছে। তারপরে ব্যাপারটা হলো কি, স্পেসিফিক এভিডেন্স বেসড ডায়েটারি প্র্যাকটিস, অর্থাৎ বিভিন্ন বিদেশের ইন্টারন্যাশনাল, ভারতীয় ন্যাশনাল জার্নালের উপরে বেসড করে আমাদের ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হয়। বর্তমান যুগে আরও আমরা প্রোগ্রেসিভ জায়গায় যাচ্ছি। সবাই আমরা জানি এআই, চ্যাট জিপিটি এরকম হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বেড়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা এখন করছি তাকে বলি আমরা প্রিসিশন বেসড ডায়াবেটিস ডায়েট বা প্রিসিশন বেসড থেরাপিউটিক ডায়েট প্র্যাকটিস। আমি একটু সোজা করে বুঝিয়ে দিই ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে আমরা চারজন বসে রয়েছি, চারজনেরই একই অসুখ রয়েছে, কিন্তু চারজনের তার ডায়েট প্রেসক্রিপশন, তার ডায়েটের ধারা, ফুড গ্রুপস আর ডিফারেন্ট। কি করে? কারণ কি, আমরা অনেকগুলো এবিসিডি মেথডস এখানে দেখছি। একটা মেথডস দেখছি, তার অ্যানথ্রোপোমেট্রি মেজারমেন্ট দেখছি, তার বায়োকেমিক্যাল অ্যানালিসিস করছি, বায়োকেমিস্ট্রি ডিটেলসে যাচ্ছি, তার কি ড্রাগ নিউট্রিয়েন্ট ইন্টারাকশন হয়েছে, ওষুধের সাথে কিছু বিক্রিয়া করছে কিনা সেই ব্যাপারটা আমরা দেখছি, তার ডায়েটারি রিকল আমরা দেখছি যে সে কী খাবার দাবার খেতে অভ্যস্ত। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে তার জেনেটিক কিছু ভেরিয়েবিলিটি আছে কিনা, তার মধ্যে হরমোনাল কিছু চেঞ্জেস আছে কিনা, এবং সব কিছু মিলিয়ে এবং সে কি কাজ করে, সে কায়িক পরিশ্রম করছে, ওয়েদার হি অর শি ইজ ওয়াকিং লাইক আ হেভি ওয়ার্কার পার্সোনালিটি, না সে মডারেট ওয়ার্ক করছে অর্থাৎ বাইরে ঘুরে ঘুরে কাজ করছে, না সে একদম বসে এই আমাদের মতো কথাবার্তা বলছে অর্থাৎ সেডেন্টারি ওয়ার্ক করছে। তার উপরে কিন্তু সেই তার কত ক্যালোরি যাবে, কত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অন টপ অফ তার ভাইটামিন, মিনারেল, ডায়েটারি ফাইবার এবং জল, সবটাই কিন্তু তার চিকিৎসা পদ্ধতি এবং তার প্রিসিশন বেসড প্র্যাকটিস এবং কাস্টমাইজড এবং একদম স্পেসিফিক ডায়েট কি হতে পারে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এটা কি ডায়াবেটিস ডায়েটের আধুনিকরণ? একদমই। এটা ডায়াবেটিস ডায়েটের ঠিক আধুনিকরণ বললে ভুল হবে, সব রকম ডায়েটের আধুনিকরণ। এবং ডায়াবেটিসটাকে আমরা মাথায় রাখছি কেন? কারণ ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার। ডায়াবেটিস অনেক অসুখকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে। ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে সিন্ড্রোম এক্সের মতো সমস্যা হতে পারে এবং ডায়াবেটিস প্রায় আমরা বলতে পারি যে ক্যাপিটাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইন্ডিয়া। তো অবশ্যই সেটা ভাবার বিষয়, কারণ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে যে কোনো অসুখই, তুমি সেই অসুখটা মেডিসিন বলতে পারো, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট হয় বলতে পারো। দেখবে যখন কোনো মানুষকে সার্জারিতে জন্য বলা হয়, প্ল্যান করা হয়, তখন অবশ্যই ডাক্তারবাবু বলেন যে তার ব্লাড প্রেশারটা একবার দেখবেন তো, একবার ইসিজিটা দেখবেন তো, ইকোটা দেখবেন তো, ব্লাড সুগারটা দেখবেন তো। কেন? কারণ ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণ না হয় তিনি কাঁচি ছুরি সার্জারি কিছু শুরুই করতে পারবেন না। সুতরাং ডায়াবেটিস এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তার চিকিৎসা, তার ডায়েট, তার লাইফস্টাইল শুড বি দ্য কি অফ দ্য এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট। ওকে, তিনটে তুমি জনরা ডিভাইড করলে এখানে, সেটা হচ্ছে তিনটে জনরার মধ্যে একটা বসে কাজ করা, দ্বিতীয় হচ্ছে যাদের পরিশ্রমী কাজ, এন্ড থার্ড হচ্ছে যে অধিক পরিশ্রমের কাজ। এই তিনটে জনরা কি কি মানে কি কি হিসাবে ডিভাইড হয় সেটা জানালে। এবার আমাকে একটা জিনিস বলো যে এই তিনটে জনরার মানে ডায়েট চার্টটা কিভাবে কি হয়? একদমই, এটাও খুব ভালো, অথেন্টিক এবং খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে এই যে আমি তিনটে জনার বললাম, একটাকে বললাম সিডেন্টারি, মানে কি বসে কাজ। আমরা দেখেছি যে এই কোভিড বা কোভিড পরবর্তী সময়তে এই ওয়ার্ক ফ্রম হোম বেড়ে গিয়েছে,
শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, আমরা বিভিন্ন আইটি প্রফেশনাল, ব্যাংকার, টেলার, আমাদের মতো প্রফেশনের মানুষ সারাদিন প্রচুর পরিশ্রম করছি। 23-24 ঘন্টা হয়তো সে মানুষটা কাজ করছে ব্রেনের কাজ, সমস্ত নার্ভসগুলো, অল ফ্যাক্টরি নার্ভস বলো, মোটর নিউরনস বলো, সদা জাগ্রত, অল টাইম অ্যাক্টিভ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের লোকোমোশন মুভমেন্টের খুব অভাব। আমরা এখন হাইট, ওয়েট, বিএমআই এর সঙ্গে সঙ্গে আমরা অনেক সময়তে এই যে বিভিন্ন মানে ইন বডি কম্পোজিশনস হয় না, আমরা সেগুলো দেখছি। তার ভিজারাল ফ্যাট কত রয়েছে, তার মাসল পার্সেন্টেজ কত রয়েছে, তার তোমার প্রোটিন পার্সেন্টেজ কত রয়েছে, মানুষটা জল কতটা খাচ্ছে, তার ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড কত রয়েছে, সবটা দেখে তারপর তাকে আমরা ডায়েটটা দিচ্ছি। সুতরাং এই যে সিডেন্টারি লাইফস্টাইলে মানুষরা হবেন, ন্যাচারালি তার একটা সেন্ট্রাল ওবেসিটি হতে পারে, তার একটা, যদি সে কায়িক পরিশ্রম না করে, মানে কোনো এক্সারসাইজ রেজিম সে না করে, অবশ্যই ক্যালোরি ভাগটা কম থাকবে। কতটা থাকবে সেটা এগেইন শুড বি ডিসকাস বাই আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান পার্সোনালি। সেকেন্ডলি হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি। মডারেট অ্যাক্টিভিটি মানে কি? এই যে আমার ইটিভি ভারত এরকম অনেক চ্যানেলের জার্নালিস্ট বন্ধুরা, আমাদের পুলিশ বন্ধুরা, আমাদের ফার্মাসিউটিক্যাল নিউট্রাসিউটিক্যালসের বন্ধুরা, এবং যারা রোদে জলে বৃষ্টিতে ঠান্ডায় ঘুরে ঘুরে কাজ করছে, বাইক নিয়ে হোক, সাইকেল নিয়ে হোক, হেঁটে হোক, তারা হচ্ছে এই মডারেট অ্যাক্টিভিটি। এই মডারেট অ্যাক্টিভিটি হলে জলটা খুব ইম্পর্টেন্ট ক্যারি করা, ওআরএসটা খুব ইম্পর্টেন্ট ক্যারি করা, এবং তার সঙ্গে সঙ্গে কতটা কিলো ক্যালোরি সে খাবে, কি মেডিসিন খাচ্ছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু তার ডায়েটটা অবশ্যই হবে। অবশ্যই তার ক্যালোরিটা একটু বেশি হবে সিডেন্টারি অ্যাক্টিভিটির থেকে। থার্ড হচ্ছে হেভি ওয়ার্কার। হেভি ওয়ার্কার কারা? যারা রিক্সা চালাচ্ছে, যারা টানা রিক্সা চালাচ্ছে, যারা স্টোন কাটছে, যারা বালি তুলছে, যারা ভারী জিনিস তুলছে, যারা বাড়ি তৈরি করছে, এরকম একাধিক, আমিও ভুলে গেলাম অনেক প্রফেশনকে, কিন্তু সবাই সবাই যারা কায়িক পরিশ্রম, ঘাম ঝরিয়ে কাজ করছে, তাদের ক্যালোরির চাহিদা কিন্তু অনেকাংশে বেশি, কারণ তারা হেভি ওয়ার্কার। তাদের যদিও আমরা দেখেছি যে বিভিন্ন সমীক্ষায় সুগারের ভাগটা কম হয়, যদি হয়, তাহলে তার ক্যালোরি কিন্তু যিনি অফিসে বসে ম্যানেজিং এক্সিকিউটিভ কাজ করছেন তার মতো অবশ্যই হবে না। তার ডায়েট চার্ট বা তার থেরাপিউটিক কাস্টমাইজ ডায়েট প্রেসক্রিপশনটা কতটা ক্যালোরি যাবে, অবশ্যই সেটা অনেকাংশেই বেশি রাদার দ্যান সিডেন্টারি দ্যান মডারেট অ্যাক্টিভিটি। ওকে, আমার লাস্ট কোয়েশ্চেন, যারা প্রি ডায়াবেটিক হয় তাদের ক্ষেত্রে ডাক্তার ওষুধ দেয় না, তিনি বলে তাদের খাওয়ার কন্ট্রোল করতে। সেক্ষেত্রে, এবং এটা আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা রিটায়ারমেন্ট, তাদের ক্ষেত্রে রিটায়ার মেল ফিমেল হোয়াটএভার, তো সেক্ষেত্রে তোমাদের প্রেসক্রাইব কি হয়? একদম, এটা খুব ভালো কোয়েশ্চেন। আমার মনে হয় ইটিভি ভারত প্রথম এরকম একটা পার্টিনেন্ট এম্পেরিক্যাল কোয়েশ্চেন্স করলো আমাকে, যে প্রি ডায়াবেটিস, এটা আমরা মেডিকেল ভাষায় বলে থাকি রেমিশন ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিস তো রিভার্সাল হয় না, রেমিশন হতে পারে। রেমিশন ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলি। আমাদের আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c যদি 6.5%-এর কম থাকে বা 6.5% থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের ডায়েট, আমাদের এক্সারসাইজ যদি ঠিকঠাক করে রাখতে পারি, রেমিশন হওয়াটা কিন্তু সম্ভব। আমরা ল্যাবরেটরি রিপোর্টে দেখি যে 70 থেকে 110 mg/dl ফাস্টিং, অর্থাৎ এর মধ্যে থাকলে আমার সুগারটা ঠিক রয়েছে। যদি আমি তোমার কোয়েশ্চেনটা ধরি, আমার 105 রয়েছে, আমি তো বিন্দাস, আমার তো সুগার নেই, কিন্তু ডাক্তারবাবু বলেছেন আপনি কিন্তু প্রি ডায়াবেটিস। ইমিডিয়েটলি আপনি ডায়েটিশিয়ানের কাছে যান, গিয়ে একটা ডায়েট প্রেসক্রিপশন করে আনুন এবং আপনি লাইফস্টাইলটা মেনটেন করুন। কেন উনি আমায় এই কথা বললেন? হ্যাঁ, উনি এই কথাটা বললেন, তার কারণটা আমরা একে বলি প্রি ডায়াবেটিস বা ইম্পায়ার্ড গ্লুকোজ টলারেন্স বা আইজিটি। তার কারণটা হচ্ছে যে এই 70 থেকে 110 বা 125 এই অবধি কিন্তু আমরা প্রি ডায়াবেটিসের একটা মাপকাঠি দিয়ে দিয়েছি। যখনই 125 mg/dl এর ওপরে যাবে, তখন কিন্তু ডাক্তারবাবু বাধ্য হবেন ওষুধ দিতে। তখন তিনি ভাববেন যে লাইফস্টাইল মডিফিকেশনে উনি করতে পারেননি, সেটাকে অ্যাডহিয়ার করতে পারেননি, বা সেই কমপ্লায়েন্সেও যে কোনো কারণেই হোক না কেন
উনি থাকতে পারেননি। ফলে ওষুধই একমাত্র মানে চিকিৎসা পদ্ধতি যেটা ডাক্তারবাবুকে দিতে হবে। সেটা যে কোনো কারণেই উনি অনেক সময় তো ১৫০-এর নিচে গেলেও দেন, ডিপেন্ড করছে এগেইন প্রিসিশন, যে তার ওষুধটা আগে থেকে দেওয়া প্রয়োজন, কারণ তার অর্গান ড্যামেজ করতে শুরু করছে বা কিডনির সমস্যা হতে শুরু করছে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে সবটাই কিন্তু অ্যাকচুয়ালি ইনসুলিন নামক হরমোনের খেলা। আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বলে রাখি প্যানক্রিয়াস, অবশ্যই অগ্নাশয় বাংলাতে, তার যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল, সেখান থেকে ইনসুলিন নামক এই হরমোন ভদ্রলোক বা ভদ্রমহিলা কিন্তু খরিত হচ্ছে। এবং এই হরমোন ইনসুলিন যদি খরিত হয় কিন্তু ঠিকঠাক করে কাজ না করতে পারে, কি হবে? আমরা যে খাবার দাবার খাচ্ছি সেখান থেকে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, রক্ত থেকে সেটা কোষে কোষে, সেটা টিস্যুতে অর্থাৎ কলাতে বা অর্গানে নিয়ে যাবে কে? ইনসুলিন নিয়ে যাবে। যদি ইনসুলিন ঠিকঠাক করে কাজ না করতে পারে, ন্যাচারালি সব গ্লুকোজটা রক্তে এসে জমবে, যাকে আমরা বলছি হাই ব্লাড সুগার। এবার যদি আমার কলা কোষ, অর্থাৎ কি হয়, আমি একটু সহজ বাংলায় বুঝিয়ে বলি, অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় কলা, অনেকগুলো কলা নিয়ে তৈরি হয় হচ্ছে অর্গান। অর্থাৎ আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের কি বলবো, আমাদের বিভিন্ন যে ভেইনসগুলো বা আর্টারিসগুলো, সেগুলো, আমাদের ব্রেন, আমাদের নার্ভাস সিস্টেম, সব কিছুর উপর কিন্তু ডিপেন্ডেন্ট। যদি এবং আমাদের চোখ, ডেফিনেটলি চোখও তো, তার মধ্যেও তো আমাদের বিভিন্ন রকমের ভেইনস বা নার্ভাস সিস্টেমস রয়েছে। তো সেইগুলো যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, ন্যাচারালি হ্যাম্পার্ড হবে। অর্থাৎ চোখের অসুখ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি; কিডনির অসুখ, ডায়াবেটিক নেপ্রোপ্যাথি; পায়ের অসুখ, পায়ের গোড়ালি, পা ফুলে গেছে, আলসার হয়েছে, ঘা হয়ে গেছে, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক ফুট আলসার, ভেরি কমন; ব্রেনের অসুখ, ডায়াবেটিক নিউরোপ্যাথি; এবং হার্টের অসুখ, ডায়াবেটিস কার্ডিওমায়োপ্যাথি। এবং আরও একাধিক। মাথায় রাখতে হবে, আমাদের রাস পাথওয়ে পড়ি না, সেখানে দেখব আমাদের লাং, আমাদের কিডনি, আমাদের হার্ট, সবটাই কিন্তু সিঙ্ক উইথ ইচ আদার, একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, হতে পারে আলাদা অর্গান, সেগুলো কিন্তু পুরোটাই আমাদের মেটাবলিক যে কি বলবো যে হেলথটা ব্যাহত হয়ে যাবে, ফলে আমরা অসুস্থ হয়ে পড়বো। সুতরাং ডায়াবেটিস কখনোই কিন্তু ইগনোরেন্টের ব্যাপার নয়। ডায়াবেটিস হলে আপনার ডাক্তারবাবু, আপনার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান কি বলছেন, ডায়াবেটিস এডুকেটর কি কি গাইড করে দিচ্ছেন, মাথায় রাখাটা কিন্তু খুব প্রয়োজন। আমি ওষুধ খেলাম, এক্সারসাইজ করলাম না, আমি এক্সারসাইজেস করলাম, আমি প্রপার ডায়েট মেনটেন করলাম না, বা ডায়েট যে প্রেসক্রিপশন ডাক্তারবাবু ডায়েটিশিয়ান দিয়েছেন অ্যাডহেয়ার করলাম না, তাহলে কখনোই কিন্তু আমার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে না। এবং আনকন্ট্রোল ডায়াবেটিস ইনভাইটস লট অফ আদার কোমরবিডিটিস। একটা কথা মাথায় রাখতে হবে, যেরকমভাবে ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল, সেরকম ডায়াবেটিস হলে কিন্তু ও কি করছে না দেখে আমাকে প্রিসিশন বেস প্র্যাকটিসে আমার ডাক্তারবাবুরা কি বলেছেন, আমার ডায়েটিশিয়ান ডাক্তারবাবু কি বলেছেন, সেটাকে মাথায় রেখে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ডায়াবেটিস মুক্ত সমাজ গড়ে তোলার পক্ষে কিন্তু অঙ্গীকার হব এবং ধীরে ধীরে সবাই মিলে এগিয়ে যাব।